এখন ভাই আসো আমরা তোমাদের এই অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ যে থিওরি পার্ট সেটা নিয়ে আলোচনা করি। অর্থাৎ এই পার্ট তুমি যদি না বোঝো তাহলে কিন্তু তুমি ম্যাথ সমাধান করতে পারবে না। হ্যাঁ, তো দেখো, এই আমাদের পার্টের টাইটেল হচ্ছে শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের বৈশিষ্ট্য। অর্থাৎ আমরা কোনো একটা বিমের ওপর বিভিন্ন ধরনের লোড দেওয়া আছে, সেই লোডগুলো থেকে যে শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করব, সেটা কিভাবে অঙ্কন করব বা এই ডায়াগ্রামের বৈশিষ্ট্য কি, এই বিষয়গুলো সম্পর্কে আমরা এই ক্লাসে আলোচনা করব। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তো দেখো, আমরা আগে আমাদের বুঝতে হবে যে হচ্ছে এই শিয়ার ফোর্স ডায়াগ্রাম কি এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি। তো এটা আসলে ওইভাবে বলার কিছু নেই, আমি জাস্ট এমনি তোমাদের দেখো এখানে সংজ্ঞা আকারে লিখে দিয়েছি, এটা তোমরা একটু পড়ো। দেখো কি বলা আছে: নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগে বিমের কোথায় কি পরিমাণে শেয়ার ফোর্স পাওয়া যায়, অর্থাৎ বিমের প্রতিটি সেকশনের শেয়ার ফোর্সের মান দেখিয়ে যে ডায়াগ্রাম অঙ্কন করা হয় তাকে শেয়ার ফোর্স ডায়াগ্রাম বলা হয়। অর্থাৎ এখানে দেখো, এখানে একটা রিয়াকশন ফোর্স আছে, এখান থেকে এ পর্যন্ত সমভাবে বিস্তৃত লোড আছে, এখানে পয়েন্ট লোড আছে, এখানে একটা পয়েন্ট লোড আছে, এখানে আবার সমভাবে বিস্তৃত লোড আছে, আবার এখানে একটা সাপোর্টের রিয়াকশন ফোর্স আছে। এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বল, এই বলগুলোর ফলে বিমের ধরো কয়েকটা জায়গায় আমরা সেকশন বিবেচনা করলাম, এখানে অর্থাৎ ধরলাম যেখানে যেখানে বলগুলো প্রয়োগ করা হচ্ছে অর্থাৎ পয়েন্ট লোড যেখানে যেখানে আছে এই জায়গায় আমরা একটা করে সেকশন বিবেচনা করলাম, ঠিক আছে। তো এই সেকশনগুলোতে এই লোড প্রয়োগের ফলে কি পরিমাণে শেয়ার ফোর্স পাওয়া যাচ্ছে বা উৎপন্ন হচ্ছে সেইটা দেখিয়ে যে চিত্র অঙ্কন করা হবে সেটাই হচ্ছে আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রাম। তো দেখো, এরপরে আমরা বেন্ডিং মোমেন্টটা পরে দেখি, আগে শেয়ার ফোর্সটাই বুঝি। তাহলে দেখো, শেয়ার ফোর্সের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে শেয়ার ফোর্স ডায়াগ্রাম সরলরেখা অথবা পরিবর্তনশীল বক্ররেখা দ্বারা গঠিত। অর্থাৎ আমরা ধরো এরকম করে কি করব, দাগ টানবো এসএফডি বিএমডি অঙ্কন করার জন্য। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের নিরপেক্ষ অক্ষ, ঠিক আছে। তো এই বিষয়গুলো তোমরা ম্যাথের মধ্যে গেলে ক্লিয়ার হবা। তো এখন জাস্ট এমনিতেই বিষয়টা দেখো। তো আমরা যখন শেয়ার ফোর্স অঙ্কন করব, সেগুলো হয় এরকম সরল রেখা দিয়ে অঙ্কন করব, না হলে আমাদের এরকম পরিবর্তনশীল বক্ররেখা অর্থাৎ এরকম কার্ভ দিয়ে অঙ্কন করব। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই সরল রেখাটাই ব্যবহার করি। এই কার্ভটা আসে শুধু হচ্ছে তোমার ত্রিভুজ লোড যখন আসে তখন, তো এটা আমাদের খুব একটা বেশি ব্যবহার হয় না আমাদের এই সরল রেখা, না হলে এরকম হেলানো সরল রেখা। এই দুইটা সরল রেখা মানে দুই ধরনের সরল রেখাই আমাদের দেখো এসএফডিতে বেশি ব্যবহার করা হয়। এখানে দেখো, এটা হচ্ছে হেলানো সরল রেখা, আবার এটা হচ্ছে সরল রেখা, আবার এটা হচ্ছে হেলানো সরল রেখা, ঠিক আছে। তো এরকম হেলানো সরল রেখা অথবা একদম শুধু সরল রেখা দ্বারা আমরা কি করব, এসএফডি বিএমডি বেশিরভাগ অঙ্কন করে থাকি, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে শেয়ার ফোর্স ডায়াগ্রাম সরলরেখা অথবা পরিবর্তনশীল বক্ররেখা দ্বারা গঠিত, ঠিক আছে। তো এটা একটা কমন বিষয় বা সিম্পল বিষয়। এখন দেখো আমাদের 2 নম্বর পয়েন্টে কি আছে, সাধারণত ঋণাত্মক শেয়ার ফোর্স রেফারেন্স লাইনের উপরের দিকে এবং ধনাত্মক শেয়ার ফোর্স রেফারেন্স লাইনের নিচের দিকে। তো এই বিষয়টা বোঝার আগে আমাদের বুঝতে হবে যে রেফারেন্স লাইন জিনিসটা কি। তো এখানে দেখো, আমাদের যেখানে যেখানে লোড আছে বা রিয়াকশন আছে সেখান দিয়ে আমরা এরকম করে একটা দাগ টেনে নিয়েছি, তাই তো। এভাবে একটা দাগ টেনে নিচ্ছি, ঠিক আছে, এভাবে দাগ টেনছি। এটা ধরলাম একটা বিম, বিমের এই জায়গাগুলোতে কি আছে, লোড আছে। তো এই লোড বরাবর আমরা এরকম করে সোজা সোজা দাগ টানবো, ঠিক আছে, অঙ্কন করার সময়। দাগ টানার পর আমরা এই এসএফডি অঙ্কন করার জন্য কি করব, দেখো এখানে কি বলছে, একটা রেফারেন্স লাইন নামে একটা কথা আসছে এখানে, দেখো রেফারেন্স লাইন। তো আমাদের এই এসএফডি অঙ্কন করার জন্য বা বিএমডি অঙ্কন করার জন্য আমাদের একটা এরকম রেফারেন্স লাইন নিতে হবে, ঠিক আছে। তো এখানেও দেখতে পাচ্ছ এই যে মাঝ বরাবর যে লাইনটা আছে এসএফডির, সেটাই হচ্ছে এই এসএফডি রেফারেন্স লাইন। এই রেফারেন্স লাইন হচ্ছে 0 0 লাইন, অর্থাৎ এর উপর এসএফডির মান সব জায়গাতেই 0, ঠিক আছে। তো এই লাইনের সাপেক্ষে অর্থাৎ এই রেফারেন্স লাইনের সাপেক্ষে আমরা এসএফডি নির্ণয় করব। তো এসএফডি নির্ণয় করার সময় দেখব, যেখানে আমাদের ধনাত্মক শেয়ার ফোর্স থাকবে, ঠিক আছে, সেখানে আমাদের এসএফডি হবে হচ্ছে পজিটিভ। যেমন দেখো এখানে আমাদের এই জায়গাতে ধনাত্মক শেয়ার ফোর্স কাজ করতেছে, সেই জন্য আমাদের অর্থাৎ এই সেকশনটুকুতে দেখো, এই সেকশনটুকুতে বিমের এই সেকশনটুকুতে আমাদের কি হচ্ছে, ধনাত্মক শেয়ার ফোর্স কাজ করতেছে। সেই জন্য দেখো এটা এই যে রেফারেন্স লাইন যেটা আছে, রেফারেন্স লাইনের উপরে অবস্থান করতেছে, ঠিক আছে। তো এই জিনিসটা তোমরা কিন্তু ওই যে স্ট্রাকচারাল মেকানিক্সের প্রথম অধ্যায়ে এরকম টাইপের কিছু জিনিস ছিল, তো ওখানে তোমরা এখানে হালকা পাতলা রেফারেন্স লাইন সম্পর্কে ধারণা পাইছো। অর্থাৎ পজিটিভ হলে উপরে হয় রেফারেন্স লাইনের, নেগেটিভ হলে রেফারেন্স লাইনের নিচে হয়। তো এখন দেখো, আবার এই জায়গাটাতে অর্থাৎ বিমের এই সেকশনটুকুতে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এই সেকশনটুকুতে আবার দেখো
এই আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রামের যে ইয়াটা আছে সেটা হচ্ছে রেফারেন্স লাইনের নিচে, অর্থাৎ এই জায়গায় আমাদের শেয়ার ফোর্স ঋণাত্মক বিধায় ডায়াগ্রামটা রেফারেন্স লাইনের নিচে চলে আসছে। ঠিক আছে, আবার অনুরূপভাবে এখানেও আমাদের শেয়ার ফোর্স ঋণাত্মক, সেজন্য আমাদের এখানে ডায়াগ্রামটা রেফারেন্স লাইনের নিচে আসছে, অর্থাৎ পজিটিভ হলে রেফারেন্স লাইনের উপরে যাবে, নেগেটিভ হলে রেফারেন্স লাইনের নিচে যাবে। তো আপাতত এই বিষয়টা তোমরা বুঝে নাও যে শেয়ার ফোর্স ধনাত্মক হলে ডায়াগ্রাম উপরের দিকে হবে, অর্থাৎ রেফারেন্স লাইনের উপরে হবে, এবং ঋণাত্মক হলে রেফারেন্স লাইনের নিচে হবে। বাদ বাকি তোমরা ম্যাথমেটিক্সে গেলে ক্লিয়ার হবে। এখন আসো আমাদের 3 নাম্বার যে পয়েন্ট আছে, দেখো শেয়ার ফোর্স ডায়াগ্রামের আনুভূমিক সরলরেখা বিমের উপর লোড শূন্য অবস্থাকে নির্দেশ করে। অর্থাৎ একটা জিনিস খেয়াল করো তো, এখানে বিমের দেখো এই সেকশন থেকে এই পর্যন্ত কোনো লোড নেই, অর্থাৎ এইটুকু অংশের মধ্যে দেখো কোনো লোড আছে কি? কোনো লোড নেই। তাহলে বিমের উপর যখন এইরকম লোড শূন্য জায়গা থাকবে এসএফডি অঙ্কনের ক্ষেত্রে, সেখানে শেয়ার ফোর্স যে অঙ্কন করব সেটা হবে কি? আনুভূমিক সরলরেখা। দেখো এই যে এখান থেকে এই পর্যন্ত দেখো একটা আনুভূমিক সরলরেখা চলে গেছে, অর্থাৎ আমাদের যদি ধরো পূর্বের শেয়ার ফোর্স এখানে এসে থাকে, এখান থেকে যদি এই যে বিমের এই সেকশন থেকে যদি এই সেকশন পর্যন্ত যদি কোনো লোড না থাকে, তখন আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রাম কি হবে? সরল রেখা দিয়ে অঙ্কন করতে হবে। ঠিক আছে, তো বিষয়টা আরেকবার দেখো। শেয়ার ফোর্স ডায়াগ্রামের আনুভূমিক রেখা বিমের উপর লোড শূন্য অবস্থাকে নির্দেশ করে, অর্থাৎ শেয়ার ফোর্স ডায়াগ্রাম এরকম যদি আনুভূমিক রেখা থাকে, সেটা দ্বারা বোঝা যাবে যে বিমের উপর আমাদের কি লোডের পরিমাণ শূন্য। দেখো এখান থেকে কিন্তু আমাদের এই পর্যন্ত কিন্তু কোনো লোড নেই, এই জন্য দেখো এখানে আনুভূমিক সরলরেখা হয়েছে। ঠিক আছে, এখানে দেখো এখানে কিন্তু আনুভূমিক সরলরেখা হয় না, এটা কিন্তু কি হয়েছে? ঢাল হয়েছে। ঢাল কি জন্য হয় সেটা আমরা পরবর্তী বৈশিষ্ট্যে জানবো। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু এটা আনুভূমিক সরলরেখা হয়েছে, অর্থাৎ লোড শূন্য হলে আনুভূমিক সরলরেখা হবে। এরপরে দেখো 4 নাম্বার যে অংশটা আছে, শেয়ার ফোর্স ডায়াগ্রামে উল্লম্ব রেখা, হ্যাঁ, এবং রেখার মান যথাক্রমে কেন্দ্রীভূত লোডের প্রয়োগ বিন্দু এবং কেন্দ্রীভূত লোডের পরিমাণকে বোঝাবে। আচ্ছা, বিষয়টা একটু খেয়াল করো। এখানে দেখো তো আমাদের কেন্দ্রীভূত লোড কোনটা কোনটা ভাইয়া? এখানে আমাদের এই যে 500 কেজি এবং এই 500 কেজি হচ্ছে কেন্দ্রীভূত লোড। তো বিমের উপর যখন এরকম কেন্দ্রীভূত লোড থাকবে, তখন আমাদের শেয়ার ফোর্স অঙ্কন করতে হবে উলম্ব সরলরেখা দিয়ে। ঠিক আছে, এখান থেকে দেখো আমাদের এই যে পয়েন্টে শেয়ার ফোর্সটা কিরকম হয়েছে, দেখো তো এই যে এখান থেকে এখানে নেমে গেছে। তাহলে এখানে আমাদের এই শেয়ার ফোর্সের যে লাইনটা আছে সেটা কি? দেখো তো একটা উলম্ব লাইন না? এটা কিন্তু একটা উলম্ব লাইন। তাহলে এরকম পয়েন্ট লোড থাকলে আমাদের শেয়ার ফোর্স অঙ্কন করতে হবে উলম্ব রেখা দ্বারা, অর্থাৎ উলম্ব রেখা বিমের উপর পয়েন্ট লোডকে নির্দেশ করে। ঠিক আছে, আবার সেম ভাবে এখানেও দেখো, এখানে আমাদের 500 কেজি একটা উলম্ব লোড ছিল, সেটা দেখো তো পয়েন্ট লোড ছিল, সরি উলম্ব লোড না, পয়েন্ট লোড ছিল। তার ফলে কি হয়েছে দেখো তো, আমাদের আমাদের এখান থেকে শেয়ার ফোর্সটা এইদিকে দেখো ডায়াগ্রামটা আর এইদিকে উলম্বভাবে নিচের দিকে নেমে গেছে। ঠিক আছে, তো আমাদের বিমের উপর তোমার যখন পয়েন্ট লোড থাকবে, সেটা আমরা কি দ্বারা প্রকাশ করব? এসএফডিতে, সেটা আমরা এসএফডিতে উলম্ব সরলরেখা দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, আবার এখানে দেখো এখানে কিন্তু একটা রিয়াকশন ফোর্স আছে, রিয়াকশন ফোর্সটাও কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্টে ক্রিয়া করতেছে, তো এটাও কিন্তু একটা পয়েন্ট লোড। এর ফলে দেখো আমাদের শেয়ার ফোর্স এখানে ছিল, এখান থেকে উলম্বভাবে ক্রিয়া করে একদম শূন্যতে মিলে যাচ্ছে। ঠিক আছে, তো আমাদের কিন্তু এই এসএফডি এবং বিএমডি সবসময় শেষে যে এই রেফারেন্স লাইনে আবার মিলে যাবে, অর্থাৎ রেফারেন্স লাইন থেকে শুরু হবে এবং রেফারেন্স লাইনে গিয়েই আবার মিলে যাবে। যদি মিলে না যায় তাহলে বুঝতে হবে তোমার ম্যাথ করতে ভুল হয়েছে। ঠিক আছে, তো এই বিষয়গুলো আমরা ম্যাথের মধ্যে আরো বেশি বিস্তারিত জানবো, এখন জাস্ট তোমরা বিষয়টা একটু ধারণা নাও। তাহলে এবারে দেখো শেয়ার ফোর্স ডায়াগ্রামের হেলানো সরলরেখা বিমের উপর সমভাবে বিস্তৃত লোডকে নির্দেশ করে। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করো তো আমাদের সমভাবে বিস্তৃত লোড কোথায় আছে? এই যে এখানে দেখো আমাদের সমভাবে বিস্তৃত লোড আছে, দেখছো এই যে এখানে দেখো। সমভাবে বিস্তৃত লোড কিভাবে প্রকাশ করা হয়? আমি তোমাদের বলছিলাম এরকম বক্স আকৃতিতে বা আয়তাকৃতিতেও দেওয়া থাকতে পারে, আয়তক্ষেত্রের মতো করে এভাবে, অথবা বিমের উপর এইভাবে ঢেউয়ের মতো দেওয়া থাকতে পারে। ঠিক আছে, তো এই দুইটাই হচ্ছে সমভাবে বিস্তৃত লোডকে নির্দেশ করে। তো বিমের উপর যদি সমভাবে বিস্তৃত লোড থাকে তাহলে কি হবে দেখো, শেয়ার ফোর্স ডায়াগ্রামে হেলানো সরল রেখা বিমের উপর সমভাবে বিস্তৃত লোডকে নির্দেশ করে। তাহলে শেয়ার ফোর্স ডায়াগ্রামে দেখো তো হেলানো সরল রেখা কই কই আছে? এই যে দেখো এখানে একটা আছে, আবার এই যে এখান থেকে দেখো এই দুইটাই কিন্তু এভাবে হেলানো সরল রেখা, এখানে এইভাবে গেছে, এখানে এইভাবে হেলে গেছে। দেখো তাহলে এই হেলানো সরলরেখাগুলো বিমের উপর কি করবে? আমাদের সমভাবে বিস্তৃত লোডকে নির্দেশ করবে। দেখো যেখানে হেলানো সরলরেখা আছে তার উপরেই কিন্তু সমভাবে বিস্তৃত লোডগুলো আছে, এই যে এখানে দেখো এখানেও আছে, আবার এখানেও হেলানো সরলরেখা, এখানেও আমাদের সমভাবে বিস্তৃত লোড আছে। ঠিক আছে, তো আশা করতেছি বিষয়টা বুঝতে পারছো। এখন আসো আমরা সর্বশেষ যে পয়েন্টটা আছে, অর্থাৎ বিমের শেয়ার ফোর্স ডায়াগ্রামে দেখো কি বলা আছে 6 নাম্বার পয়েন্টে, বিমের শেয়ার ফোর্স ডায়াগ্রামের বক্ররেখা বিমের উপর পরিবর্তনশীল লোড নির্দেশ করে। ঠিক আছে, তো বিষয়টা আসো আমরা একটু চিত্রের সাহায্যে বোঝাই। এখানে যদিও আমাদের ত্রিভুজাকৃতির লোড নেই, তো বিষয়টা আমি এখানে তোমাদের বুঝাই দিচ্ছি। ধরো
এটা একটা বিম, ঠিক আছে। এর ওপর এভাবে ত্রিভুজাকৃতির লোড আছে। ঠিক আছে, তাহলে এটার আমরা কি করব, এসএফডি অঙ্কন করব। তাহলে এখানে দেখো তো আমাদের ত্রিভুজাকৃতির লোডটা কি, এখানে আমাদের ধীরে ধীরে কি হচ্ছে, এখানে বেশি আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে এরকম যখন ত্রিভুজাকৃতির লোড থাকবে বিমের উপর, তখন আমাদের এসএফডিটা হবে ধরো এরকম, এই যেভাবে বক্ররেখা দ্বারা আমাদের দেখাতে হবে, ঠিক আছে। আর যদি আমাদের এখানে সাপোর্টে যদি তোমার ধরো এখন আমাদের এই শেয়ার ফোর্সটা ধরো ঋণাত্মক, তাহলে আমাদের কি করতে হবে, নিচে থেকে আমাদের এভাবে অঙ্কন করে দিতে হবে, ঠিক আছে, এইভাবে। অর্থাৎ আমাদের এটা বক্ররেখা দ্বারা প্রকাশ করতে হবে। এটা আমাদের ম্যাথের মধ্যে যখন থাকবে তখন আমি তোমাদের বিষয়টা আরো ভালোভাবে তোমাদের বুঝাই দেবো, ঠিক আছে। তো এখন আসো আমরা জাস্ট মনে রাখি যে যদি ত্রিভুজাকৃতির লোড থাকে তাহলে সেটাকে আমরা এভাবে কার্ভের মতো করে বক্ররেখা দ্বারা প্রকাশ করব। উপরে থাকলে এইভাবে উপরের দিকে কার্ভ হবে, আর নিচে থাকলে এরকম এইভাবে কার্ভ হবে, ঠিক আছে। তো আশা করতেছি এই জিনিসটা বুঝতে পারছো, অর্থাৎ ধনাত্মক হলে এরকম হবে, ঋণাত্মক হলে এরকম কার্ভ হবে, ঠিক আছে। তো এখন আসো আমরা কি করব, আমাদের এসএফডির বিষয়টা কিন্তু আমরা সম্পূর্ণ ক্লিয়ার হতে পারছি। এখন আমরা কি করব, বিএমডি যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। তাহলে এখন আসো আলোচনা করব হলো আমরা বেন্ডিং মোমেন্ট নিয়ে। তো বেন্ডিং মোমেন্ট জিনিসটা দেখো, আমাদের বেন্ডিং মোমেন্টকে আমরা সংক্ষেপে বলবো হচ্ছে বিএমডি, ঠিক আছে। তাহলে আসো আগে সংজ্ঞাটা পড়ি, তারপরে আমরা এর বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানবো। তাহলে নির্দিষ্ট পরিমাণ, আচ্ছা আমাদের প্রথম অংশটা একটু ভুল হয়েছে, এইটুকু তোমরা বাদ দাও, এইটুকু মনে হয় একটু ভুল হয়েছে লিখতে। দেখো কি বলা আছে, বিমের প্রতিটি সেকশনে বেন্ডিং মোমেন্টের মান দেখিয়ে যে ডায়াগ্রাম অঙ্কন করা হয় তাকে বেন্ডিং মোমেন্ট বলে। অর্থাৎ শেয়ার ফোর্সের মতোই শেয়ার ফোর্সের মান দেখিয়ে যে চিত্র অঙ্কন করা হয় সেটা হচ্ছে আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রাম, আর বেন্ডিং মোমেন্টের পরিমাণ দেখিয়ে যে চিত্র অঙ্কন করা হয় সেটা হচ্ছে আমাদের আমাদের কি, বেন্ডিং বিএমডি, ঠিক আছে। তাহলে এখন আমাদের আসো এখানে দেখো আমাদের এর কিছু বৈশিষ্ট্য আছে। তার আগে একটা জিনিস দেখো, আমাদের ধরো এটা কি একটা বিম, এখানে একটা সাপোর্ট আছে ধরলাম, এখানে একটা সাপোর্ট আছে, ওকে। এর উপর ধরো এখানে একটা লোড আছে। তাহলে এরকম আরো অনেকগুলো ধরো লোড আছে। এই লোডগুলো এই বিমে যে বেন্ডিং মোমেন্ট তৈরি করতেছে, এই বেন্ডিং মোমেন্টের পরিমাণ দেখিয়ে ভাবে আমরা যে ডায়াগ্রাম অঙ্কন করব সেটাই হচ্ছে আমাদের বিএমডি। তো এখানে দেখো আমাদের এখানে বিএমডি কিছু চিত্র আছে, আমি সেগুলো বৈশিষ্ট্যের সাপেক্ষে তোমাদের বুঝাই দেওয়ার চেষ্টা করবো এখন। তাহলে এখানে দেখো প্রথম পয়েন্টটা কি আছে, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম সরল রেখা অথবা মসৃণ বাঁক বা বক্ররেখা দ্বারা গঠিত হবে। অর্থাৎ এটা ওই যে আমাদের কিসের মতো, শেয়ার ফোর্সের মতো কি সরল রেখা এবং মসৃণ বাঁক বা বক্ররেখা দ্বারা গঠিত। অর্থাৎ শেয়ার ফোর্স এরকম সরল রেখা, সেটা কি হতে পারে, একদম সোজা সরল রেখা হতে পারে অথবা হেলানো সরল রেখাও হতে পারে, ঠিক আছে। আর এরকম মসৃণ বাঁক দিয়ে বা বক্ররেখা দ্বারা গঠিত। অর্থাৎ এই তিনটা দ্বারাই আমাদের কি করতে হবে, এই তিনটা রেখা দ্বারাই আমাদের বিএমডি অঙ্কন করতে হবে, ঠিক আছে। তখন কখন আমরা কোন রেখা ব্যবহার করবো সেটা এখন আমরা দেখবো। দেখো 2 নম্বর পয়েন্টে বলা আছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হেলানো সরল রেখা বিমের উপর লোড শূন্য অবস্থাকে নির্দেশ করে। তো শেয়ার ফোর্স ডায়াগ্রামের ক্ষেত্রে দেখছিলাম যে আনুভূমিক সরলরেখা, শেয়ার ফোর্সের আনুভূমিক সরলরেখা বিমের উপর লোড শূন্য অবস্থাকে নির্দেশ করে। আর বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে কি হবে, দেখো বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে হবে হচ্ছে হেলানো সরলরেখা, কি দ্বারা, হেলানো সরলরেখা দ্বারা। অর্থাৎ এরকম হেলানো সরলরেখা দ্বারা, এইরকম হেলানো সরলরেখা দ্বারা অথবা এরকম হেলানো সরলরেখা দ্বারা কি আমরা বিমের উপর লোড শূন্য অবস্থাকে প্রকাশ করব। তাহলে দেখো এখানে আমাদের চিত্রটা একটু খেয়াল করো, এখানে দেখো আমাদের বিমের এই সেকশন থেকে এই সেকশন পর্যন্ত কোনো লোড নেই, ঠিক আছে। দেখো বিমের এই অংশ পর্যন্ত কোনো লোড নেই। এখানে আমাদের বিএমডিটা খেয়াল করো, বিএমডি কিন্তু নিচেরটা, উপরটা কিন্তু এসএফডি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখো তো আমাদের এখান থেকে এই পর্যন্ত যেহেতু আমাদের এই যে বিমের এই সেকশন থেকে বা এখান থেকে যদি ধরি এই সেকশন থেকে আমাদের এই পর্যন্ত কোনো লোড নেই। এখানে দেখো তো আমাদের এসএফডিটা কিরকম, বিএমডিটা কিরকম হয়েছে, দেখো হেলানো সরলরেখা দিয়ে গঠিত হয়েছে, দেখছো আমাদের এটা কিন্তু হেলানো সরলরেখা হয়েছে। তাহলে বিমের ওপর যখন লোড থাকবে না তখন আমরা যেখান থেকে লোড মানে শেষ সেখান থেকে, অর্থাৎ দেখো এখান থেকে এই পর্যন্ত লোড নেই, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমরা হেলানো সরলরেখা দ্বারা মিলাই দেব, ঠিক আছে। এরপর দেখো আমাদের কি করতে হবে, এরপর আমাদের 2 নম্বর যে পয়েন্টটা আছে সেটা একটু খেয়াল করো। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম মসৃণ বক্ররেখা বিমের উপর সমভাবে বিস্তৃত লোডকে নির্দেশ করে। তো এসএফডির ক্ষেত্রে সমভাবে বিস্তৃত লোডকে আমরা কি করতাম, হেলানো সরলরেখা দ্বারা প্রকাশ করতাম। তোমরা কিন্তু একটু প্রথম প্রথম প্যাচ লাগতে পারে, ঠিক আছে। তো এটা কিন্তু পরবর্তীতে ম্যাথ করার সময় ক্লিয়ার হয়ে যাবে। তোমার শেয়ার ফোর্সের ক্ষেত্রে আমরা হেলানো সরলরেখা দ্বারা বিমের উপর
সমভাবে বিস্তৃত লোডকে প্রকাশ করছিলাম। আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ক্ষেত্রে কি হবে দেখো, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ক্ষেত্রে মসৃণ বক্ররেখা বিমের উপর সমভাবে বিস্তৃত লোডকে নির্দেশ করবে। অর্থাৎ দেখো এখানে আমাদের সমভাবে বিস্তৃত লোড আছে, এখানে দেখো বিএমডিটা কি দিয়ে গঠিত হয়েছে, মসৃণ বক্ররেখা দ্বারা গঠিত হয়েছে। দেখো এভাবে একটা বক্ররেখা হয়ে যাচ্ছে, অর্থাৎ দেখো এখান থেকে কিন্তু আমাদের রেখাটা এইভাবে চলে গেছে, এইভাবে বক্ররেখা হয়ে চলে গেছে। তাহলে এভাবে সমভাবে বিস্তৃত লোড থাকলে বিমের উপর আমাদের যে বেন্ডিং মোমেন্ট তৈরি হয় সেটার আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি দিয়ে প্রকাশ করব, এরকম বক্ররেখা দ্বারা বা মসৃণ বক্ররেখা দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, এরপরে দেখো আমাদের 3-4 নাম্বার পয়েন্ট কি আছে, ডায়াগ্রামের পরিবর্তনশীল বক্ররেখা বিমের উপর ত্রিভুজাকৃতির লোড নির্দেশ করে। ঠিক আছে, অর্থাৎ আমাদের এটা কি ছিল, এটা ছিল মসৃণ বক্ররেখা। আর এটা হবে কি, আমাদের যদি ত্রিভুজাকৃতির লোড থাকে, অর্থাৎ ত্রিভুজাকৃতির জিনিসটা আমি তোমাদের যেখানে বুঝাইলাম, ত্রিভুজাকৃতির লোডের ক্ষেত্রে আমাদের এই বিএমডিটা হবে কিভাবে দেখো, পরিবর্তনশীল বক্ররেখা দ্বারা ত্রিভুজাকৃতির লোড নির্দেশ করতে হবে। অর্থাৎ যদি বিমের উপর ত্রিভুজাকৃতির লোড থাকে, এরকম এরকম ত্রিভুজাকৃতির লোড থাকে, তাহলে সেটাকে আমাদের এরকম পরিবর্তনশীল বক্ররেখা দ্বারা প্রকাশ করতে হবে। এখন তোমার এটাও বক্ররেখা, এটাও বক্ররেখা, আমরা এখন মানে কিভাবে বুঝবো, মানে কি রকম করে দুইটা বক্ররেখা অঙ্কন করবো আর কি, তাই না? তাহলে দেখো এই যে বক্ররেখাটা আছে, এই বক্ররেখাটা একদম মসৃণ একটা বক্ররেখা হবে। ঠিক আছে, অর্থাৎ খুব সূক্ষ্ম পরিমাণে একটা বক্ররেখা হবে। কিন্তু আমাদের ত্রিভুজ লোডের ক্ষেত্রে যে বক্ররেখাটা হবে, এই রেখার বাঁকের তীব্রতা একটু বেশি হবে, অর্থাৎ এটা একটু বেশি পরিমাণে বেঁকে যাবে। ঠিক আছে, কিন্তু আমাদের ওইটা একটু এরকম সুষম বক্ররেখা হবে, অর্থাৎ একটু কম মানে বেঁকে যাবে। ঠিক আছে, তাহলে ত্রিভুজ লোডের ক্ষেত্রে বক্ররেখাটা একটু বেশি বাঁকবে, আর সমভাবে বিস্তৃত লোডের ক্ষেত্রে বক্ররেখাটা একটু কম বাঁকবে। ঠিক আছে, তো আশা করতেছি বুঝতে পারছো। এরপরে দেখো আমাদের ডায়াগ্রামের পরিবর্তনশীল বক্ররেখা বিমের উপর বললামই। 5 নাম্বার দেখো, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে উল্লম্ব রেখা ও রেখার মান বিমের উপর বিশুদ্ধ মোমেন্ট বা যুগলের প্রয়োগ বিন্দু বা পরিমাণ নির্দেশ করে। আচ্ছা, বিষয়টা একটু ভালোভাবে বুঝতে হবে তোমাদের। দেখো বিশুদ্ধ মোমেন্ট কি, এই বিষয়টা তোমাদের মনে হয় পরবর্তীতে আলোচনা আছে, আমি একটু এটা পরবর্তীতে আলোচনা করবো। জাস্ট এখন তোমরা মনে রাখো, যখন ধরো বিমের ওপর যদি শুধু কি হয়, মোমেন্ট উৎপন্ন হয় কিন্তু শেয়ার ফোর্স উৎপন্ন না হয়, তাহলে যে মোমেন্ট ওখানে সৃষ্টি হবে সেটাই হচ্ছে আমাদের বিশুদ্ধ মোমেন্ট। ঠিক আছে, আর এটা বিষয়ে তোমরা আমাদের পরবর্তী স্লাইডে আমরা এটা আলোচনা করবো, এখন তোমরা এটা নিয়ে মাথা ঘামাই না। ঠিক আছে, তাহলে দেখো জাস্ট মনে রাখো যে বিশুদ্ধ মোমেন্ট হলে আমাদের বিএমডি কি হবে, উলম্ব সরলরেখা দ্বারা প্রকাশ করা হবে। তাহলে আমাদের বিমের ওপর বিশুদ্ধ মোমেন্ট আমাদের এইভাবে প্রকাশ করা হয়। দেখো বিমের ওপর যদি আমাদের বিশুদ্ধ মোমেন্ট থাকে, ধরলাম বিমের ওপর আমাদের এই বিন্দুতে বিশুদ্ধ মোমেন্ট আছে, তো এটা আমাদের এইভাবে দেখা দিতে পারে, তাহলে আবার এভাবেও থাকতে পারে। দেখো যদি এটা বিম হয়, এটা আমাদের এভাবেও দেখাই দিতে পারে। ঠিক আছে, তাহলে এরকম যখন দেওয়া থাকবে, এটা কি দেখো তো ঘড়ির কাঁটার দিকে না, তাহলে এটা হচ্ছে প্লাস বিশুদ্ধ ধনাত্মক পিওর মোমেন্ট, আর এটা হচ্ছে আমাদের যখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে এরকম চিহ্ন দেওয়া থাকবে, সেটা হবে হচ্ছে ঋণাত্মক পিওর মোমেন্ট। ঠিক আছে, এই দুইভাবে দেওয়া থাকতে পারে। অথবা আরো একটা জিনিস থাকতে পারে, সেটা কি, আমরা কিন্তু যুগল সম্পর্কে পড়েছিলাম। ঠিক আছে, এরকম কাপল দেওয়া থাকতে পারে। ঠিক আছে, তাহলে এই কাপলের ফলেও কিন্তু এই পয়েন্টে একটা পিওর মোমেন্ট উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে যখন এরকম বিমের উপর পিওর মোমেন্ট উৎপন্ন হয়, তখন আমরা বিএমডিতে সেটা কি করব দেখো, উলম্ব সরল রেখা দ্বারা প্রকাশ করব। দেখো আমাদের এই পয়েন্টে, এই পয়েন্টে দেখো পিওর মোমেন্ট আছে, দেখছো এই পয়েন্টে কিন্তু পিওর মোমেন্ট আছে। তাহলে এটা কি ধনাত্মক পিওর মোমেন্ট। দেখো এখানে আমাদের বিএমডি এই পর্যন্ত ছিল, এটা হচ্ছে ধনাত্মক পিওর মোমেন্ট, ফলে এই বিএমডিটা উপরের দিকে উঠে গেছে, দেখছো? তাহলে আমরা কি করলাম, পিওর মোমেন্টকে একদম উলম্ব সরলরেখা দ্বারা প্রকাশ করলাম। ঠিক আছে, তো আশা করতেছি বুঝতে পারছো। তো যখন আমাদের বিমের উপর এরকম পিওর মোমেন্ট আসবে, তখন আমাদের বিএমডিটা একদম এরকম খাড়া উপরের দিকে উঠে যাবে, আর যদি নেগেটিভ হয় তাহলে খাড়া নিচের দিকে নেমে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো? ধনাত্মক হলে উপরের দিকে যাবে মোমেন্টটা, আর ঋণাত্মক হলে নিচের দিকে নেমে যাবে খাড়া। ঠিক আছে, এরপরে দেখো আমাদের 5 নাম্বার হয়ে গেছে, এখন আমাদের 6 নাম্বার। সাধারণভাবে স্থাপিত বিমের উভয় প্রান্তে এবং ক্যান্টিলিভার বিমের মুক্ত প্রান্তে মোমেন্টের অর্থাৎ বেন্ডিং মোমেন্টের মান শূন্য হবে। তাহলে আমরা সাধারণভাবে স্থাপিত বিম কোনটাকে জানি, যে বিম কি, যে বিমের এক প্রান্তে হিঞ্জ সাপোর্ট অর্থাৎ কবজা সাপোর্ট বা কবজাযুক্ত সাপোর্ট এবং অপর প্রান্তে কি রোলার সাপোর্ট থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে কি আমাদের সাধারণভাবে স্থাপিত বিম। তাহলে এরকম আমাদের যদি সাধারণভাবে স্থাপিত বিমের বেন্ডিং মোমেন্ট বের করতে দেয়, তাহলে আমাদের কি হবে দেখো, এই যে আমাদের সাধারণভাবে স্থাপিত বিমের এই দুই প্রান্তে বেন্ডিং মোমেন্টের মান কি হবে, 0 হবে। অর্থাৎ যদি আমরা এখানে এভাবে বেন্ডিং মোমেন্ট বের করতে যাই,
তাহলে এই পয়েন্টে এখানেও বেন্ডিং মোমেন্ট 0 হবে, এই পয়েন্টে এখানেও বেন্ডিং মোমেন্ট 0 হবে, ঠিক আছে। তারপরে আমাদের দেখো কি বলছে, ক্যান্টিলিভার বিমের মুক্ত প্রান্তে মোমেন্টের মান 0 হবে। তাহলে আসলে একটা ক্যান্টিলিভার বিম অঙ্কন করি। ধরলাম এটা আমাদের একটা ফিক্সড জায়গা বা দেয়াল, এর দেয়াল থেকে আমরা এখানে একটা ক্যান্টিলিভার বিম অঙ্কন করলাম, ঠিক আছে। এখানে আমাদের একটা পি লোড আছে। তাহলে এই লোডের ফলে আমাদের যে ধরো বিএমডি অঙ্কন করবে, এটা যদি রেফারেন্স লাইন হয়, তাহলে আমাদের এই যে ক্যান্টিলিভার বিমের মুক্ত প্রান্ত কোনটা, এইটা, এই মুক্ত প্রান্তে বিএমডি কি হবে ভাইয়া, বিএমডি ইজ ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে। ডায়াগ্রামে দেখবা আমরা যখন অঙ্কন করবো ম্যাথের মধ্যে, তখন দেখবা ক্যান্টিলিভার বিমের এই মুক্ত প্রান্তে বিএমডি সবসময় 0 হবে, ঠিক আছে। তো দেখো আমাদের এই ক্যান্টিলিভার বিমের ম্যাথ যখন সমাধান করব, তখন আমাদের ক্যান্টিলিভার বিম এভাবেও থাকতে পারে, দেখো এভাবেও থাকতে পারে, আবার এভাবেও থাকতে পারে, তাই না? তাহলে এইটার হচ্ছে আমাদের যখন আমরা বিএমডি বের করব, ঠিক আছে, তখন আমাদের দেখো যখন আমাদের ক্যান্টিলিভার বিমের বাম পাশটা অর্থাৎ মুক্ত প্রান্তটা বাম পাশে থাকবে, তখন আমাদের কিন্তু এই পাশ থেকে বিএমডি শুরু করতে হবে। তখন আমাদের কি হবে দেখো, তো এই মুক্ত প্রান্তে বিএমডি 0, তারপর আস্তে আস্তে আমাদের এখানে বাকি লোডগুলোর সাপেক্ষে বিএমডি গুলো অঙ্কন করতে হবে, ঠিক আছে। আবার যখন আমাদের এইরকম থাকবে, তখন আমাদের কি হবে দেখো, আমাদের এই ফিক্স সাপোর্ট কি করতে পারে, এখানে আমাদের ক্যান্টিলিভার বিমের এই পাশে কি ফিক্স সাপোর্ট না, ফিক্স সাপোর্ট কিন্তু মোমেন্টকে প্রতিরোধ করতে পারে। তাহলে এখানে আমাদের একটা মোমেন্ট থাকবে, পিওর মোমেন্ট থাকবে, ঠিক আছে। ফলে এখানে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে বা ওই যে মোমেন্ট থাকবে সেই মোমেন্টের সাপেক্ষে একটা 0 থেকে কিন্তু তখন শুরু হবে না, তখন আমাদের উপর থেকে বা নিচে থেকে শুরু হবে। এই মোমেন্টের উপর নির্ভর করে, যদি এখানে পজিটিভ মোমেন্ট থাকে তাহলে উপর থেকে শুরু হবে, যদি এখানে নেগেটিভ মোমেন্ট থাকে তাহলে আমাদের নিচে থেকে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম শুরু হবে, ঠিক আছে। তো এই বিষয়গুলো তোমরা ম্যাথের মধ্যে আরো পরে ক্লিয়ার হবা। এখন জাস্ট মনে রাখো যে সাধারণভাবে স্থাপিত বিমের এই দুই প্রান্তে বেন্ডিং মোমেন্ট 0 এবং ক্যান্টিলিভার বিমের এই যে মুক্ত প্রান্তে বেন্ডিং মোমেন্টের মান কত হয়, 0 হয়। এখন আসো আমাদের দেখো আমরা কিন্তু পুরো বৈশিষ্ট্যটা শেষ করে ফেললাম। তো আশা করতেছি খুব ভালো হয় বৈশিষ্ট্য তো তোমরা বুঝতে পারছো, এবং এই বৈশিষ্ট্যগুলো তোমরা একটু খাতায় লিখে সেই সাপেক্ষে এই লাইনগুলো অঙ্কন করো, ঠিক আছে। অর্থাৎ দেখো সমভাবে বিস্তৃত লোড থাকলে কি হয়, আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম মসৃণ বক্ররেখা হয়। তারপর তোমার হচ্ছে লোড শূন্য অবস্থা হলে বেন্ডিং মোমেন্ট হেলানো সরল রেখা হয়। আবার তোমার হচ্ছে দেখো শেয়ার ফোর্সের ক্ষেত্রে সমভাবে বিস্তৃত হলেই হেলানো সরল রেখা হয়। আবার তোমার হচ্ছে কি আছে, লোড শূন্য অবস্থা হলে একদম সোজা সরল রেখা হয়, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু মাথায় নেওয়ার চেষ্টা করো, তাহলে ম্যাথের মধ্যে তোমাদের ডায়াগ্রামটা অঙ্কন করতে সুবিধা হবে। তো ঠিক আছে, আমি পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। তাহলে ভাইয়া আমরা এখন এই অধ্যায়ের সর্বশেষ যে আমাদের থিওরি অংশ আছে সেই অংশটুকু আলোচনা করে আমরা ম্যাথ শুরু করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ইনফ্লেকশন পয়েন্ট, বিপজ্জনক সেকশন আর একটা হচ্ছে বিশুদ্ধ মোমেন্ট। তো এই তিনটা জিনিস আমরা এখন আলোচনা করব। তো আমরা সবার আগে আসলে বিশুদ্ধ মোমেন্ট জিনিসটা নিয়ে আলোচনা করি, যেহেতু আমরা এটা তোমাদের হচ্ছে বিএমডির বৈশিষ্ট্যের মধ্যে একটু দেখছিলাম, ঠিক আছে। তো এখন আসলে আমি তোমাদের এটা জিনিসটা ক্লিয়ার করে দিই, ঠিক আছে। দেখো সংজ্ঞায় কি বলা আছে, কোনো বিম বা দণ্ডের উপর যদি এমনভাবে লোড বা কাপল প্রয়োগ করা হয় যে তার প্রতিটি সেকশনে বেন্ডিং মোমেন্টের মান সমান থাকে এবং সেখানে কোনো শিয়ার ফোর্স থাকবে না, তবে তাকে বিশুদ্ধ মোমেন্ট বা বিশুদ্ধ বেন্ডিং বলে। তাহলে বিষয়টা একটু ভালোভাবে বোঝো। ধরো একটা বিমের উপর আমরা একটা কাপল অঙ্কন করলাম, ঠিক আছে। এই কাপলের ফলে কি হবে, এই বিমের ওপর শুধু কি হবে, বেন্ডিং মোমেন্টের উৎপন্ন হবে, কিন্তু এর ফলে কোনো এখানে এই বিমের ওপর কোনো শেয়ার ফোর্সের উৎপন্ন হবে না, ঠিক আছে। তো এইরকম যে লোডগুলো আছে বা এরকম যে যে জিনিসগুলো আছে, এগুলো বিমের ওপর প্রয়োগের ফলে যে মোমেন্টের সৃষ্টি হয় সেটাই হচ্ছে আমাদের পিওর মোমেন্ট, ঠিক আছে। তাহলে বিমের ওপর যে বল বা কাপল প্রয়োগের ফলে শুধুমাত্র কি হয় দেখো, শুধুমাত্র কি হয়, বেন্ডিং মোমেন্টের সৃষ্টি হয়, কিন্তু সেখানে কোনো শিয়ার ফোর্স থাকে না বা উৎপন্ন হয় না, তাকে আমরা বলবো হচ্ছে বিশুদ্ধ মোমেন্ট, ঠিক আছে, বা পিওর মোমেন্ট। তাহলে আশা করতেছি বিষয়টা বুঝতে পারছো। তাহলে আরেকবার বলি, বিমের ওপর যদি এমনভাবে বল প্রয়োগ করা হয় বা কাপল প্রয়োগ করা হয় যে সেখানে শুধু কি হবে, মোমেন্ট উৎপন্ন হবে কিন্তু কোনো শেয়ার ফোর্স উৎপন্ন হবে না, তাহলে সেখানে যে মোমেন্ট তৈরি হয় সেটাই হচ্ছে আমাদের পিওর মোমেন্ট, ঠিক আছে। আশা করতেছি বিষয়টা বুঝতে পারছো। তো এখন আসো আমরা কি করব,
ইনফ্লেকশন পয়েন্ট এবং বিপজ্জনক সেকশন যে জিনিসটা আছে এটা সম্পর্কে একটু আলোচনা করব। তো দেখো ইনফ্লেকশন পয়েন্ট হচ্ছে দেখো যে সেকশনে বা বিন্দুতে বেন্ডিং মোমেন্টের মান শূন্য, অর্থাৎ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যে বিন্দুতে কি করে চিহ্নের পরিবর্তন করে তাকে ইনফ্লেকশন বা কন্ট্রাফ্লেক্স বিন্দু বলা হয়। অর্থাৎ এই জায়গাটা একটু খেয়াল করো তো, ঠিক আছে। এই জায়গায় দেখো তো আমাদের এখানে আমাদের উপরে ছিল হচ্ছে ধনাত্মক, এটা যদি ভুল আসছে এখানে ধনাত্মক উপরে, এরপরে কি হচ্ছে দেখো তো এই বিন্দুতে আমাদের কি হচ্ছে বেন্ডিং মোমেন্টের চিহ্নটা পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ উপরে ছিল পজিটিভ, এখানে আমাদের নিচে চলে যাচ্ছে, এখন হয়ে গেল নেগেটিভ। তাহলে এই বিন্দু সাপেক্ষিত আমাদের কি হলো বেন্ডিং মোমেন্টের চিহ্নের পরিবর্তন হলো। তাহলে যে বিন্দুতে বেন্ডিং মোমেন্টের চিহ্নের পরিবর্তন হয় সেটাই হচ্ছে আমাদের ইনফ্লেকশন পয়েন্ট বা কন্ট্রাফ্লেক্সার বিন্দু, ঠিক আছে। তো আশা করতেছি বিষয়টা বুঝতে পারছো। তো সেম ভাবে বিপজ্জনক সেকশন কি দেখো, বিমের যে সেকশনে শিয়ার ফোর্সের মান শূন্য, অর্থাৎ দেখো বিমের এই যে এই সেকশনটা খেয়াল করো, ঠিক আছে, অর্থাৎ এই জায়গাটা। তাহলে শিয়ার ফোর্স ডায়াগ্রামে দেখো এই জায়গাটায় কি শিয়ার ফোর্সের মান শূন্য, কারণ কি এটা রেফারেন্স লাইনের ওপর কি হয় শিয়ার ফোর্স শূন্য শূন্য হয়। তাহলে এখানে দেখো তো আমাদের শিয়ার ফোর্স উপরে ছিল পজিটিভ, এই বিন্দুতে আসে কি হয়ে যাচ্ছে নেগেটিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে, নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে যে বিন্দুর সাপেক্ষে শিয়ার ফোর্স তার চিহ্নের পরিবর্তন করে সেটাই হচ্ছে আমাদের কি বিপজ্জনক সেকশন, ঠিক আছে। কিন্তু তুমি কিন্তু এটাকে বিপজ্জনক সেকশন বলতে পারবে না, ঠিক আছে। আমাদের যখন এভাবে হেলানো সরল রেখাতে থাকবে শিয়ার ফোর্সের মধ্যে, এখানে তখন কি হবে, তখন দেখো আমাদের একটা সেকশনের মধ্যে কি হচ্ছে চিহ্নের পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু আমাদের তখন সেই সেকশনে একটা সেকশনের মধ্যে যখন চিহ্নের পরিবর্তন হবে তখন আমাদের যে বিন্দুতে চিহ্নটা পরিবর্তন করবে সেটাই হবে হচ্ছে কি বিপজ্জনক সেকশন, ঠিক আছে। তো আশা করতেছি বিষয়টা বুঝতে পারছো। তো আমি আরেকবার তোমাদের শর্টকাটে বলে দিই যে বিপজ্জনক সেকশন হচ্ছে শেয়ার ফোর্স ডায়াগ্রামের যে পয়েন্টে বা বিমের যে সেকশনে শেয়ার ফোর্স ডায়াগ্রাম তার চিহ্নের পরিবর্তন করে, অর্থাৎ এখানে দেখো উপরে ছিল পজিটিভ নিচে হয়ে যাচ্ছে নেগেটিভ, তাহলে এরকম তো যে পয়েন্টের সাপেক্ষে চিহ্নের পরিবর্তন হলো সেই পয়েন্টটাই হচ্ছে বিপজ্জনক সেকশন। আবার ইনফ্লেকশন পয়েন্ট হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম তোমার হচ্ছে যে পয়েন্টে তার চিহ্নের পরিবর্তন করে সেটাই হচ্ছে তার কি ইনফ্লেকশন পয়েন্ট, ঠিক আছে। তো আশা করতেছি বুঝতে পারছো। এখন আমাদের পরবর্তী অংশে আমরা ম্যাথ সমাধান করব, তো তাহলে আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে।